নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায়ের অনুশীলনীর 3 নম্বর অঙ্ক। আজকে আমার আলোচনার বিষয়বস্তু নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায়। শিক্ষার্থীরা, এই 12তম অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু বোর্ডে একটি অঙ্ক আসে এবং এই অধ্যায়ের অঙ্কটি মোটামুটি সহজ। আমরা সহজেই এই অঙ্কটি আয়ত্ত আনতে পারবো। যার ফলে যদি আমরা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখে থাকি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটি সহজেই সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তোমাদের সামনে বোর্ডে একটি অঙ্ক দেয়া আছে। এটি হলো অনুশীলনীর 3 নম্বর অঙ্ক। এখানে প্রশ্ন দেয়া আছে এবং তার পাশে ক এবং খ এই দুইটি প্রশ্নের সমাধান দেয়া আছে। আমরা তাহলে অঙ্কটি একবার পড়ি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। জনাব হান্নান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি মাসে 30,000 টাকা বেতন পান এবং বছরে 2 বার 20,000 টাকা করে বোনাস পান, অর্থাৎ তিনি বাৎসরিক বোনাস পান 2 বার। 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 12,000 টাকা, বাড়িঘর 5,50,000 টাকা, সরঞ্জাম 6,000 টাকা এবং সহকর্মীর নিকট ঋণ ছিল তার 40,000 টাকা। সারা বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয় 78,000 টাকা, সহকর্মীর ঋণ পরিশোধ 30,000 টাকা, ঔষধ ও ডাক্তারি ফি 18,000 টাকা, বাড়ি মেরামত খরচ 31,000 টাকা, মোবাইল সেট ক্রয় 14,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600 টাকা, কাপড় চোপড় ক্রয় 7,500 টাকা, কৃষি ফসল বিক্রয় 48,500 টাকা। শিক্ষার্থীরা, এই লেনদেনটিকে আমি তোমাদের সামনে মার্কিং করে রাখছি এখানে, কারণ একমাত্র এই লেনদেনটি প্রাপ্তির পাশে আসবে এবং আমরা যখন আয় ব্যয় বিবরণী তৈরি করব সেখানে আমাকে এই কৃষি ফসল বিক্রয় দেখাতে হবে। ফ্রিজ ক্রয় 36,000 টাকা, লেখাপড়ার খরচ 42,000 টাকা, ডিপিএস এ জমা 36,000 টাকা। এছাড়া বিদ্যুৎ বিল বাবদ তার 3,400 টাকা বকেয়া রয়েছে। আমাকে 3টি প্রশ্ন এখানে দেয়া আছে। ক নম্বর প্রশ্ন পারিবারিক তহবিল নির্ণয় করো, খ নম্বর প্রশ্ন সমাপনী নগদ তহবিল নির্ণয় করো এবং গ নম্বরে এখানে বলা আছে পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থীরা, পারিবারিক তহবিলের বের করার সূত্র তোমরা জানো অবশ্যই। সেটা হলো যে বছরের শুরুতে মানে প্রারম্ভিক যে সম্পদ থাকে সেই প্রারম্ভিক সম্পদ থেকে আমাকে প্রারম্ভিক দায়টা বিয়োগ দিতে হবে। এখন এই যে ক নম্বরে সূত্র দেওয়া আছে পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস এখানে প্রারম্ভিক দায়। এই সম্পদ এবং দায়গুলো কোথায় দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে এখানে 2017 সালের এই যে 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল ছিল 12,000 টাকা। এটা কিন্তু বছরের শুরুতে নগদ তহবিল 12,000 টাকা দেখতে পাচ্ছ, এখানে 12,000 টাকা। বাড়িঘর 5,50,000 টাকা যোগ এখানে এই যে 5,50,000 টাকা, সরঞ্জাম 6,000 টাকা, এই যে দেখতে পাচ্ছ সরঞ্জাম 6,000 টাকা এবং সহকর্মীর নিকট তার ঋণ ছিল 40,000 টাকা। এই সম্পত্তি যোগ করার পরে বিয়োগ দেওয়ার পর এখানে 40,000 টাকা। তাহলে বছরের শুরুতে সম্পদ এখানে 3টা দেওয়া ছিল এবং বছরের শুরুতে দায় মাত্র একটি দেওয়া ছিল। সম্পদ টোটালি 5,68,000 টাকা, দায় ছিল 40,000 টাকা, বিয়োগ দেওয়ার পরে তার পারিবারিক তহবিল হলো 5,28,000 টাকা। শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্ন সমাপনী নগদ তহবিল নির্ণয় করো। সমাপনী নগদ তহবিল মানে কি? এই মানে হলো প্রাপ্তিপতন হিসাব তৈরি করতে হবে, অর্থাৎ তার পরিবারের বছরের শেষে তার হাতে নগদ কয় টাকা আছে, মূলত এইটা বের করার জন্যই আমাদেরকে এই প্রাপ্তিপতন হিসাবটা তৈরি করতে হয়। এখন এখানে অনেক সময় বলতে পারে যে প্রাপ্তিপতন হিসাব তৈরি করো, অনেক সময় এই যে সমাপনী নগদ তহবিল বা হাতে নগদের পরিমাণটা বের করো, এই কথার মানে হলো প্রাপ্তিপতন হিসাব। খ নম্বরে এখানে প্রাপ্তিপতন হিসাব মাথায় রাখতে হবে। প্রাপ্তির মধ্যে ওই পরিবারে নগদ তহবিলের যে আগমন, সেই আগমন অর্থাৎ যে খাত থেকে নগদ টাকার আগমন হয় সেই খাতগুলো আমাকে এই প্রাপ্তির পাশে দেখাতে হবে এবং প্রদানের পাশে যে সমস্ত খাতের মাধ্যমে পরিবার থেকে অর্থ চলে যায়, এখানে কোনটা সম্পদ কোনটা এখানে দায় কোনটা ব্যয় এটা দেখার কোনো প্রয়োজন নেই। পরিবারে অর্থের আগমন ঘটলো সেই লেনদেনগুলোকে প্রাপ্তির পাশে এবং অর্থ চলে গেলে সেটা প্রদানের পাশে আমাকে দেখাতে হবে। তো যার ফলে
শুরুতে আমাকে হাতে নগদ দেখাতে হবে, অর্থাৎ আগের বছরের যে হাতে নগদ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতে নগদ বা নগদ তহবিল 12,000 টাকা বিগত বছরের, সেটা আমাকে এই বছরে নগদ তহবিল বের করতে বললো, আমাকে শুরুতে এই প্রাপ্তির পাশে দেখাতে হবে এই যে হাতে নগদ 12,000 টাকা। তিনি মাসে 30,000 টাকা বেতন পান, তার মাসিক বেতন 30,000 টাকা হলে তার বাৎসরিক বেতন, এই যে বেতন 30,000 গুণ 12, 3,60,000 টাকা, এবং তিনি বছরে 2 বার 20,000 টাকা করে বোনাস পান, তাহলে বোনাস এখানে 20,000 গুণ 2, এখানে 40,000 টাকা। আর আমি অঙ্ক যখন এখানে যে লেনদেনগুলো দেয়া আছে সেটা যখন তোমাদের সামনে আলোচনা করছিলাম, কৃষি ফসল বিক্রয়, তিনি তার কৃষি ফসল বিক্রয়ের মাধ্যমে পেয়েছেন 48,500 টাকা, এইটাও কিন্তু প্রাপ্তির পাশে কিন্তু আসবে, কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে। এখন প্রদানের পাশে দেখতে পাচ্ছ এখানে তোমার খাদ্য সামগ্রী ক্রয় 78,000 টাকা, যে খাদ্য সামগ্রী ক্রয় 78,000 টাকা, সহকর্মী ঋণ পরিশোধ 30,000 টাকা। এই যে এটা তো পরিবার থেকে অর্থ চলে গেছে, আমি যখন ঋণ পরিশোধ করব আমার অর্থ কিন্তু চলে গেছে, এটা ব্যয় না হলো এই অর্থ যার কারণে আমাকে প্রদানের পাশে দেখাতে হবে। যে ঋণ পরিশোধ 30,000 টাকা, তারপরে ঔষধ ও ডাক্তারের ফি 18,000 টাকা, ঔষধ ও ডাক্তারের ফি 18,000 টাকা, তারপর বাড়ি মেরামত খরচ 31,000 টাকা, যে বাড়ি মেরামত খরচ 31,000 টাকা, তারপরে মোবাইল সেট করায় 14,000 টাকা, এই যে মোবাইল সেট করায় এখানে 14,000 টাকা, তারপরে বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600 টাকা, এই যে বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600 টাকা, কাপড় চোপড় করায় 7,500 টাকা, এই যে কাপড় চোপড় করায় 7,500 টাকা। তারপরে এখানে কৃষি ফসল বিক্রেত আয়ের মধ্যে প্রাপ্তির মধ্যে চলে গিয়েছে ইতিমধ্যে, ফ্রিজ করা এখানে 36,000 টাকা, এই যে ফ্রিজ করা 36,000 টাকা, তারপরে লেখাপড়া খরচ 42,000 টাকা, লেখাপড়া খরচ এখানে 42,000 টাকা, ডিপিএস এ জমা 36,000 টাকা, এই যে ডিপিএস এ জমা 36,000 টাকা। এই খাতের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাওয়ার কারণে আমাকে এটা প্রদানের পাশে দেখাতে হবে। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ যে নিচে একটি লেনদেন এখানে দেয়া আছে যে বিদ্যুৎ বিল বাবদ তার 3,400 টাকা বকেয়া রয়েছে, অর্থাৎ তিনি এই বিদ্যুৎ বিলের টাকাটা প্রদান করতে পারেন নাই। প্রতি মাসে তো আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়, অনেক সময় কিন্তু 1-2 মাসের টাকা বিদ্যুৎ বিলটা আমাদের হাতে বকেয়া থেকে যায়। তো এটা যেহেতু দেওয়া হয় নাই, এটা আমি কখনোই প্রদানের পাশে দেখাতে পারবো না। এই বিদ্যুৎ বিল যেটা বকেয়া রয়েছে সেটা কখনোই প্রদানের পাশে দেখানো যাবে না। আমরা প্রদানের পাশে শুধু নগদ প্রদানকৃত লেনদেনগুলো দেখাতে পারবো, যেটা ইতিমধ্যে দেখানো হয়ে গিয়েছে আমাদের। শিক্ষার্থীরা তাহলে এখানে প্রাপ্তির টাকার পরিমাণ 4,60,000 টাকা, দুই দিকে দেখো যোগফলে নামানো হয়ে গেল, এবং এই প্রদানের পাশে যে লেনদেনগুলো আছে এটা মাইনাস করার পরে তার পরিবারে বছরের শেষে হাতে নগদ রয়ে গিয়েছে 1,59,400 টাকা। এইটাই তার প্রকৃত অর্থে বছর শেষে হাতে নগদ বা নগদ তহবিলের পরিমাণ। শিক্ষার্থীরা এখন আমরা গ নম্বর পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো দেখতে পাচ্ছি এখানে আয় সমূহ, এখানে আয় কিন্তু তিনটা। একটা হলো তার এই যে বাৎসরিক বেতন, যেটা 3,60,000 টাকা ইতিমধ্যে দেখানো হয়েছে, এবং তিনি বছরে 2টা বোনাস পান, বোনাস এখানে 40,000 টাকা। আর এখানে কৃষি ফসল বিক্রয় 48,500 টাকা, আমাদের কিন্তু এই তিনটাই কিন্তু আয়। তো টোটাল আয় তার এখানে 4,48,500 টাকা। শিক্ষার্থীরা এখান থেকে আমাকে ব্যয় বাদ দিতে হবে। এই যে তথ্যগুলো এখানে দেয়া আছে এইখান থেকে কিন্তু আমাদের ব্যয় দেখাতে হবে। দেখতে পাচ্ছ আবারও খাদ্য সামগ্রী করা এখানে এই যে 78,000 টাকা ব্যয়, কিন্তু সহকর্মী ঋণ পরিশোধ এটা কিন্তু ব্যয় না। এক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে মানে পরিবার থেকে নগদ টাকা চলে যায়, যার ফলে এটা প্রাপ্তি প্রদান হিসেবে কিন্তু আসবে, কিন্তু এটা কিন্তু নিয়মিত কোনো ব্যয়ের খাত না, যার ফলে এই যে সহকর্মী ঋণ পরিশোধ কখনো ব্যয়ের মধ্যে দেখানো যাবে না। ঔষধ ও ডাক্তারের ফি 18,000 টাকা, এটা একটা ব্যয়ের খাত, এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে। তারপরে বাড়ি মেরামত খরচ, এখানে বাড়ি মেরামত খরচ এখানে 31,000 টাকা। মোবাইল সেট ক্রয় এটা কিন্তু ব্যয়ের খাত না, পরিবারের মোবাইল সেট কিন্তু কেউ বারবার ক্রয় করে না, যার ফলে নিয়মিত ব্যয়ের খাত না হয়, এটা কিন্তু কখনোই ব্যয়ের পাশে দেখানো যাবে না। বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600 টাকা, এখানে বিদ্যুৎ ও টেলিফোন খরচ দেখো 8,600 টাকা প্রথম ঘরে, এখানে কিন্তু দুইটা খরচ কিন্তু একসাথে দেওয়া, একটা বিদ্যুৎ খরচ একটা টেলিফোন খরচ। এই যে অন্যান্য তথ্য যেটা দেওয়া আছে, এছাড়া বিদ্যুৎ বিল বাবদ 3,400 টাকা বকেয়া রয়েছে, এটা কিন্তু প্রদানের পাশে কিন্তু আসে নাই, কারণ এই টাকা বকেয়া রয়েছে এখনো প্রদান করা হয় নাই, এটা কিন্তু ব্যয়, যার ফলে এখানে আমাকে এই বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600 টাকার সাথে বকেয়া বিদ্যুৎ বিল এখানে যোগ করতে হবে। এখন
শুধু বকেয়া লিখলে কিন্তু এখানে হতো। আমি বকেয়া বিদ্যুৎ বিলটা আমি কেন লিখলাম, কারণ যেহেতু দুইটা খরচ এখানে একসাথে দেয়া আছে, আমাকে নির্দিষ্ট করতে হবে যে খরচ বকেয়া কোনটা, বিদ্যুৎ খরচ বকেয়া নাকি টেলিফোন খরচ বকেয়া, এটা আমাকে এখানে ইন্ডিভিজুয়াল আমাকে উল্লেখ করতে হবে। যার ফলে এখানে বকেয়া বিদ্যুৎ বিল ৩,৪০০ টাকা, টোটাল ব্যয় তার এখানে ১২,০০০ টাকা। তারপরে ফ্রিজ করা কিন্তু পরিবারে কিন্তু নিয়মিত কোনো ব্যয় না, এই জন্য এটা ব্যয়ের পাশে দেখানো যাবে না। লেখাপড়ার খরচ এখানে দেখতে পাচ্ছ, লেখাপড়ার খরচ ৪২,০০০ টাকা, ডিপিএস এ জমা ৩৬,০০০ টাকা। ডিপিএস বলতে পারিবারিক যে ব্যাংক অ্যাকাউন্ট, যেটাকে ফিক্সড ডিপোজিট বলি, যে ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য টাকা জমা রাখা হয়, এটা কিন্তু ব্যয়ের কোনো খাত না। শিক্ষার্থীরা, টোটাল আয় হলো ৪,৪৮,৫০০, এখানে ব্যয় হলো ১,৮৮,৫০০, মাইনাস করার পরে ২,৬০,০০০ টাকা বেড়েছে। এটা কিন্তু এই আয় উদ্বৃত্ত, কারণ আমার পরিবারে আয়টা বেশি হয়েছে কিন্তু, যার ফলে এখানে আমি আয় উদ্বৃত্ত কথাটা লিখতে পারি, অথবা এটারই অপর নাম আছে ব্যয় অতিরিক্ত আয়। আমি যে কোনো একটা কথা এখানে ব্যবহার করতে পারি, তবে এই আয় উদ্বৃত্ত কথাটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি বাসায় এই অঙ্কটি তোমরা এখানে ভিডিও দেখার পরে তোমরা আরেকবার না দেখে অঙ্কটি অনুশীলন করার চেষ্টা করবে। আশা করি তোমরা সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সামনে এরকম আরো ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।